আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। জুলাই ঘোষণাপত্র না দিলে সরকারের জুলাই উদযাপনের এখতিয়ার নেই, বললেন নাহিদ ইসলাম। জুলাই ছাত্র অভ্যুত্থানের স্মরণে ঘোষণাপত্র ও জুলাই সনদ জাতীয় দলিল হিসেবে রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি এসব কথা বলেছেন। তার পোস্টটি যুগান্তরের পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো। জানাবো, গাজার ত্রাণ কেন্দ্র যেন বধ্যভূমি। ত্রাণ নিতে আসা আরও ১৩ জনকে গুলি করে হত্যা করল ইহুদিবাদী ইসরায়েল। বাচ্চারা সারাক্ষণ ক্ষুধায় কান্না করে, ওরা রুটি চায়, খেতে চায়, কিন্তু কিছুই খাবার দিতে পারছে না ফিলিস্তিনের বাসিন্দারা। এই কারণে তারা ত্রাণ নিতে আসছে ত্রাণ কেন্দ্রে। সেখানে আসার পথে তাদেরকে গুলি করে হত্যা করেছে ইহুদিবাদীরা। এরপর জানাবো, আরও উত্তপ্ত হতে পারে যুক্তরাষ্ট্র ইরান সম্পর্ক। ইরান ইসরায়েল যুদ্ধবিরতির এক সপ্তাহ পার হয়েছে। ৭ দিন ধরে ইরান ও যুক্তরাষ্ট্র ইসরায়েলের পক্ষ থেকে যে সব উত্তপ্ত কথা চালাচালি হয়েছে, তাতে আশঙ্কা ছিল যে যে কোনো সময় যুদ্ধবিরতি ভেঙে যাবে। ইরান ইসরায়েল পরস্পরকে অবিশ্বাসের কথা জানায়, তবে শেষ পর্যন্ত এখনও নতুন যুদ্ধ শুরু হয়নি। যে কোনো সময় আবার যুদ্ধ শুরু হতে পারে এমন আশঙ্কা করা হচ্ছে। এদিকে ইরাকের বিমানবন্দরে রকেট হামলা, আহত ২। ইরাকের কিরকুক বিমানবন্দরে বেসামরিক সেকশনে ২টি রকেট আঘাত এনেছে। আজ এই হামলায় ২ জন নিরাপত্তা কর্মী সামান্য আহত হন বলে এএফপিকে জানিয়েছে একজন জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা। এছাড়াও আরেকটি রকেট কিরকুক শহরে একটি বাড়িতে আঘাত হানে। এতে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। জানাবো, ইউক্রেনের পুরো লুহানস্ক অঞ্চল দখলের দাবি করল রাশিয়া। ইউক্রেনের পুরো লুহানস্ক অঞ্চল দখল করেছে রুশ বাহিনী, এমনটাই দাবি করেছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেনে লুহানস্ক অঞ্চলে নিযুক্ত রুশ কর্মকর্তা লিওনিড প্যাসেসনিক বলেছেন, রুশ বাহিনী যে অঞ্চলটি দখল করেছে তা প্রায় ২০২২ সালের সেপ্টেম্বরে ইউক্রেন থেকে রাশিয়া যে ৪টি অঞ্চল সংযুক্ত করেছিল তার মধ্যে একটি। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটি একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, ইরান ইসরায়েল যুদ্ধে আপনি কোন দেশকে সমর্থন করেন কমেন্ট করে জানিয়ে দিন। আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। জুলাই ঘোষণাপত্র না দিলে সরকারের জুলাই উদযাপনের এখতিয়ার নেই, বললেন নাহিদ ইসলাম। জুলাই ছাত্র অভ্যুত্থানের স্মরণে ঘোষণাপত্র ও জুলাই সনদ জাতীয় দলিল হিসেবে রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি এসব কথা বলেছেন। তার পোস্টটি যুগান্তরের পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো। জুলাই ঘোষণাপত্র। জুলাই ঘোষণাপত্র হচ্ছে জুলাই ছাত্র গণ অভ্যুত্থানের ঐতিহাসিক প্রেক্ষাপট, শহীদ, আহত এবং নেতৃত্বদের অবদান ও রাজনৈতিক নিরাপত্তা সুরক্ষা এবং জুলাইয়ের আকাঙ্ক্ষা সংজ্ঞায় নিশ্চিত একটি জাতীয় দলিল যা পরবর্তী আইনি ও সাংবিধানিক ভিত্তি পাবে। কোনো একটি পক্ষ যদি দলীয় স্বার্থে ঐক্যমত প্রক্রিয়াকে ব্যাহত করে, তাহলে সরকারের উচিত ভয় না করে অন্য সব পক্ষ এবং সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে ঐতিহাসিক দায়িত্ব পালন করা। জুলাই সনদ ঘোষণাপত্র দিতে না পারলে সরকারের এখতিয়ার থাকবে না জুলাই উদযাপনে কোনো ধরনের উদ্যোগ নেওয়া। ৩১শে ডিসেম্বর ছাত্র নেতৃত্ব জুলাইয়ের ঘোষণাপত্র দিতে চেয়েছিল, কিন্তু সরকার সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে সরকারিভাবে ঘোষণাপত্র দিতে চেয়েছিল। নেতৃত্ব তাই তাদের উদ্যোগ থেকে সরে এসেছিল। সরকার বিভিন্ন দল বা পক্ষ থেকে খসড়া ঘোষণাপত্র চেয়েছিল। সেই সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সরকারের কাছে একটা খসড়া ঘোষণাপত্র দেয়া হয়েছিল। সবগুলো ডকুমেন্ট মিলিয়ে একটা কমন দলিল তৈরির কথা ছিল, যা সব
পক্ষ একসঙ্গে উদযাপনের মাধ্যমে ঘোষণা করবে, কিন্তু সরকার দুইবার সময় দিয়েও প্রতিশ্রুতি রক্ষা করেনি। কেন করেনি, কোথায় বাধা পেল তা স্পষ্ট নয়। সরকারের কাছে অবশ্যই আমরা জবাবদিহি চাই এবং আমরা চাই রাষ্ট্রীয় উদ্যোগে ঘোষণাপত্র জারি করা হোক, যা পরবর্তীতে সংবিধানে যুক্ত করার কমিটমেন্টে থাকবে। কিন্তু সরকারের পক্ষ থেকে এখনো সেটি দেয়া হচ্ছে না। কেন টালবাহানা করা হচ্ছে কিংবা বিএনপির পক্ষ থেকে কোনো বাধা আসছে কিনা সেটি সরকারকে স্পষ্ট করার জন্য আহ্বান জানানো হয়েছে। গাজার ত্রাণ কেন্দ্র যেন বদ্ধভূমি। ত্রাণ নিতে আসা 13 জনকে হত্যা করল ইহুদিবাদী ইসরায়েলিরা। বাচ্চারা সারাক্ষণ ক্ষুধায় কান্না করে, এরা রুটি চায়, ভাত চায়, যে কোনো খাবার চায়। ঘরে কিছু আটা ও শুকনো খাবার ছিল, এখন সব শেষ। আমরা এখন ত্রাণ সংগ্রহ করার জন্য খাবারের উপর সব থেকে বেশি নির্ভরশীল। তারা মসুর ডাল দিয়েছিল, তাতে সন্তানদের ক্ষুধা মেটে না। এক নাগারে কথাগুলো বলছিলেন গাজার বাসিন্দা ইউসেফ আল আজুরি। মিডল ইস্ট মনিটরে সম্প্রতি তার ভাষ্যে উঠে এসেছে এমন চিত্র। ত্রাণ নিতে যা নিরীহ ফিলিস্তিনিদের উপর নির্বিচারে গুলি চালাচ্ছে ইহুদিরা। তিনি বর্ণনা করেছেন কিভাবে ত্রাণ কেন্দ্রে যেতে তাকে রাতের আধারে হামাগুড়ি দিয়ে অন্ধকারে ঝুঁকিপূর্ণ পথ পাড়ি দিতে হয়েছে, কিভাবে স্নাইপার দিয়ে গুলি চালিয়ে লোকজনকে হত্যা করছে ইহুদিবাদী ইসরায়েলের সেনাবাহিনী। বাড়িঘর হারিয়ে পরিবারের সদস্যদের নিয়ে তাঁবুতে থাকা ইউসেফের মতো এমন সমস্যায় পড়েছে গাজায় লাখ লাখ মানুষ। তাদেরকে ত্রাণ দেওয়ার কথা বলে তারপর ডেকে নিয়ে যাওয়া হচ্ছে। পথে নিয়েই তাদেরকে গুলি করে হত্যা করা হয়। এখন এমন এক পর্যায়ে পৌঁছে গেছে যে তাদের ঘরে কোনো খাবার নেই। তারা কি খাবে, কি করবে, কোনো কিছুই বুঝে উঠতে পারছে না। কিন্তু তাদেরকে ধরে ধরে নিয়ে তারপর গুলি করে হত্যা করছে ইহুদিবাদী ইসরায়েলের সেনারা। এ অবস্থায় পুরো গাজা উপত্যকা এমন এক ভয়ানক সংকটে পড়েছে যে নিরীহ ফিলিস্তিনিরা পালাবে কোথায়, যাবে কোথায়। তাদের পালানোর কোনো জায়গা নেই, তাদের বাঁচার কোনো উপায় নেই। ইহুদিবাদীরা এমনভাবে সবকিছু ধ্বংস করে দিচ্ছে যে মুসলিম বিশ্ব এখন তাকে তাকে দেখছে, কিন্তু তাদের করার কিছু নেই। আরও উত্তপ্ত হতে পারে যুক্তরাষ্ট্র ইরান সম্পর্ক। ইরান ইসরায়েল যুদ্ধবিরতি এক সপ্তাহ পার হলেও 7 দিন ধরে ইরান ও যুক্তরাষ্ট্র ইসরায়েলের পক্ষ থেকে যেসব উত্তপ্ত কথা চালাচালি হয়েছে তাতে আশঙ্কা ছিল যে কোনো সময় যুদ্ধবিরতি ভেঙে যাবে। ইরান ইসরায়েল পরস্পরকে অবিশ্বাসের কথা জানায়। পরমাণু কর্মসূচি নিয়ে ইরানের বক্তব্য নাখোশ হন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA এর সঙ্গে সহযোগিতা বন্ধ ঘোষণা করে ইরান পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিলে ট্রাম্প আবারও হামলা চালানোর পদক্ষেপ নেওয়ার হুমকি দেয়। এ অবস্থায় যতদিন যাচ্ছে তত যুক্তরাষ্ট্র ইরান সম্পর্ক আরও উত্তপ্ত হয়ে উঠেছে। গতকাল ভঙ্গুর যুদ্ধবিরতির এক সপ্তাহ, যা এখনও অজানা শীর্ষক এপির প্রতিবেদনে এ সংখ্যা উঠে এসেছে। গত 13 জুন ইরানে হামলা শুরু করে ইহুদিবাদী ইসরায়েল। পরে ইরান প্রতিশোধমূলক হামলা চালালে মধ্যপ্রাচ্যে সংঘাত শুরু হয়ে যায়। পরে শেষ পর্যন্ত 23 জুন যুদ্ধবিরতি ঘোষিত হলে সব পক্ষ সম্মত হয় 25 জুন। প্রতিবেদনে বলা হয়েছে 12 দিনের রক্তক্ষয়ী যুদ্ধ বিশ্বকে ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ভঙ্গুর শান্তি প্রতিষ্ঠিত হলেও অনেকেই কিছু এখনও অমীমাংসিত রয়ে গেছে। ইরানের পরমাণু কর্মসূচি কতটা পিছিয়েছে তা এখন স্পষ্ট নয়। যুক্তরাষ্ট্র ইরান পরমাণু আলোচনা ফের শুরু হওয়ার আভাস মিলছে। ট্রাম্প ও নেতানিয়াহু এই পরিস্থিতি কাজে লাগিয়ে 20 মাস ধরে চলা যুদ্ধের অবসান ঘটাতে পারবেন কিনা তা এখন বড় প্রশ্ন। ইরাকের বিমানবন্দরে রকেট হামলা, আহত 2। ইরাকের কিরকুক বিমানবন্দরে সামরিক সেকশনে 2টি রকেট আঘাত হেনেছে আজ রাতে। এই হামলায় 2 নিরাপত্তা কর্মী সামান্য আহত হন বলে AFP-কে জানিয়েছে একজন জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা। এছাড়াও আরেকটি রকেট কিরকুক শহরে একটি বাড়িতে আঘাত হানে। এতে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। নাম প্রকাশ্যে অনিচ্ছুক ওই জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা বলেছেন, কিরকুক বিমানবন্দরে সামরিক সেকশনে 2টি কাতিউশা রকেট আঘাত হানে। এতে 2 নিরাপত্তা কর্মী সামান্য আহত হন। কর্মকর্তার মতে একটি রকেট বিস্ফোরিত হয়নি। তিনি আরো বলেছেন, তৃতীয় রকেটটি উরুবাপাড়ায় একটি বাড়িতে আঘাত হানে, যার ফলে বাড়ির কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। কিরকুকের বিমানবন্দরে সামরিক সেক্টর, ইরাকি সেনাবাহিনী, ফেডারেল পুলিশ এবং হাশেদ আল শাবির ঘাঁটি রয়েছে। কিরকুক আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে বিমানবন্দরে কোনো ক্ষতি হয়নি এবং হামলার কারণে বিমান চলাচলও ব্যাহত হয়নি। এদিকে এই রকেট হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার
বিস্ময়কর সূত্র দ্য হিন্দুস্তান টাইমসের। হঠাৎ কিভাবে ইরাকে এসে হামলা শুরু হয়েছে সে বিষয়ে এখনও স্পষ্ট করে কেউ বলতে পারছে না। আসলে সাদ্দাম হোসেন এর মৃত্যুর পর ইরাকের সামরিক সক্ষমতা অনেক অংশেই ধ্বংস হয়ে গেছে। তাই এখন কোথা থেকে কোনো মিসাইল আসলো কিনা সে ব্যাপারে কোনো পদক্ষেপ নিতে পারে না ইরাক।